সুধীবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এর শুনানি ধার্য ছিল। আজকে ভারতবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর হলো, সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট তার সুপ্রিম রায় দিয়েছেন। সেখানে চূড়ান্ত রায় না হলেও এটা স্বস্তির খবর যে স্থগিতাদেশ দিয়েছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এ। বিশেষ করে কয়েকটি ব্যাপার নিয়ে অত্যন্ত বিচলিত ছিলেন ভারতের সব শ্রেণীর জনগণ। সেটা হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এ যে প্রাবধান রাখা হয়েছে, বিশেষ করে যে কোনটা ওয়াকফ সম্পত্তি এবং কোনটা সম্পত্তি নয় সেটা নির্ধারণ করবেন একজন সরকারি আমলা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন কালেক্টর লেভেলের অফিসার। দ্বিতীয়ত, ওয়াকফ বাই ইউজার। ওয়াকফ বাই ইউজার হলো যেটা কেউ দান করেননি কিন্তু দীর্ঘদিন থেকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং পরিগণিত হয়ে আসছে, দেশের প্রতিটি মানুষ জানেন সেটা ওয়াকফ সম্পত্তি। তো সরকার সে ব্যাপারে রেজিস্ট্রিকরণের ব্যাপারটা প্রশ্ন এনেছিলেন। তো সেই সম্পত্তিটা ওয়াকফের হাত থেকে চলে যাওয়ার অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে আবার নতুন যে নির্দেশিকা জারি হয়েছে সেখান থেকে ফিরে আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, অর্থাৎ স্থগিতাদেশ সে ব্যাপারে জারি করা হয়েছে। এবং তৃতীয়ত হলো যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যে ওয়াকফ বোর্ডগুলো রয়েছে এবং ওয়াকফ কাউন্সিল সেন্ট্রাল লেভেলে রয়েছে, সেগুলোতে নতুন আইন কার্যকরী হওয়ার পর নতুন কমিটি গঠন করা হবে এবং সেখানে নন মুসলিম দুজন ব্যক্তিকে রাখা হবে, আদার দেন মুসলিম, দে উইল বি রিপ্রেজেন্টেড ইন দিস কমিটি। সে ব্যাপারেও একটা বিশেষ স্থগিতাদেশ জারি করা হয়েছে। তো সবকটি ব্যাপারে আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে, সেটা স্বস্তির খবর একটা। দ্বিতীয়ত হলো যে মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতায় যারা মামলা করেছিলেন তাদের পক্ষ থেকে আইনজীবীরা কঠোর সওয়াল করেছেন। ভারতবর্ষের প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল তার যুক্তিতর্কে তুলে ধরেছেন যে এই আইনটি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 যেটা, সেটা মুসলিমদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি সুরক্ষার জন্য সরকার বলেছেন তা সঠিক নয়। সরকার ওয়াকফের সম্পত্তিকে নিজস্ব কুক্ষিগত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বলে তিনি মহামান্য আদালতের দ্ব্যর্থহীন কণ্ঠায় এবং লাউডলি তিনি বলেছেন, কপিল সিবাল মহোদয়। Very loudly and clearly he said that this is a conspiracy by the government. কিন্তু সেটা আলোচ্য নয়। আলোচ্য হলো আরো একটা ব্যাপার, সেটা হলো যদি নতুন আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ওয়াকফ সম্পত্তি কোনো কোনো নিজের সম্পত্তি দান করতে চান ওয়াকফে, তাহলে তাকে 5 বছর পর্যন্ত প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। হি উইল হ্যাভ টু বি এ প্র্যাকটিসিং মুসলিম। তো এখন সে প্র্যাকটিসিং মুসলিম কিনা না সেটা নির্ধারণ করবে কে, সে ব্যাপারে কোনো কিছু লেখা নাই, নট ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড। তো প্রশ্ন দেখা দিয়েছে যে একজন মুসলিম সে কি 5 বার নামাজ পড়ছেন দৈনিক, তিনি কি রোজা পালন করছেন, তিনি কি হজ পালন করছেন, তিনি কি যাকাত দিচ্ছেন, তিনি কি ইসলাম ধর্মের প্রতিটি স্তম্ভ সঠিকভাবে পালন করছেন, তিনি কি একজন প্রকৃত মুসলিম, হোয়েদার হি ইজ এ পারফেক্ট মুসলিম অর নট, সেটা নির্ধারণ করবে কে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। বলা হয়েছে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে 5 বছর না থাকলে পরে তিনি দান করতে পারবেন না। সুধীবৃন্দ, ওয়াকফ সম্পর্কে আপনারা অনেক শুনেছেন, অনেক আলোচনা হয়েছে, কিন্তু একটি কথা স্পষ্ট করতে চাই, ওয়াকফ সম্পত্তি কি? ওয়াকফ হচ্ছে ইন দ্য নেম অফ অলমাইটি ফর দ্য চ্যারিটি ইফ এনি পারসন ডোনেটস হিজ এনি প্রপার্টি। আল্লাহ পাকের নামে কোনো ব্যক্তি যদি তার নিজের জমি দান করে থাকেন চ্যারিটির জন্য, পুণ্যের জন্য, তাহলে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। মনে রাখবেন, পুণ্যের জন্য যদি কেউ দান করেন, দিস ইজ এ নন ট্রান্সফারেবল প্রপার্টি। কপিল সিবাল মহামান্য সুপ্রিম কোর্টে গর্জে বলেছেন, লাউডলি সেড দ্যাট দিস ইজ নট ট্রান্সফারেবল। যা দান করা হয় সেটা ট্রান্সফারেবল নয়, পরিবর্তনযোগ্য নয় এবং সেটা কাউকে আবারও আপনি দিতে পারবেন না, আবারও পুনরায় কাউকে আপনি দান করতে পারবেন না, এটা সবাই জানেন। কিন্তু এখানে বলা হয়েছে যে নতুন আইনে সে ব্যাপারে মানুষের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি করেছিল, আজকে পরিষ্কারভাবে কপিল সিবাল বলেছেন যে দানকৃত জমি কাউকে দেয়া যাবে না এবং হস্তান্তর করতে পারবে না, সরকার নিতে পারবে না। সুধীবৃন্দ, দীর্ঘ শুনানি হয়েছে, এর আগেও শুনানি হয়েছে 2 দিন, গত তারিখও শুনানি হয়েছিল। এর আগে ভারতের বিদায়ী যিনি মহামান্য চিফ জাস্টিস ছিলেন
তিনি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। নতুন বিচারপতি নিযুক্ত হওয়ার পর ভারতবাসীর মনে একটা প্রশ্ন চিহ্ন ছিল, মানুষ একটা চিন্তায় ছিলেন যে নতুন বিচারপতির নেতৃত্বে যে দুজনে তাদের একটা বেঞ্চ গঠিত হয়েছে, তারা কি আগের বিচারপতির যে স্থগিতাদেশ সেটা জারি বহাল রাখবেন নাকি সেটা তারা বাদ দিয়ে দেবেন, সে ব্যাপারে মানুষের হৃদয়ে এবং মনে প্রশ্ন ছিল। কিন্তু দেখা গেছে যে সত্যমেব জয়তো, ভারতবর্ষে একটা মহান সংবিধান রয়েছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেই সংবিধানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট এফেক্টস অফ ইন্ডিয়া। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট। এবং ভারতের সংবিধান আরো বলছে, আফটার পাসিং এনি অ্যাক্ট বাই দ্য অনারেবল পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট, ইফ ইট ইজ আনকনস্টিটিউশনাল, Supreme Court has power to declare that kind of that particular act as null and void. সুতরাং ভারতের সংবিধান এই ক্ষমতা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টকে, এবং সুপ্রিম কোর্ট আজকে ভারতবর্ষ যে একটা মহান দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, এবং এদেশে যে আইনের মর্যাদা রয়েছে, এদেশের কোটি কোটি মানুষের আস্থা রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের উপর, আইনের উপর আস্থা রয়েছে, সেটা আবারও প্রমাণ করলেন ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট। সুধীবৃন্দ, আপনারা জানেন যে নতুন ওয়াকফ অধিনিয়ম 2025-এ যে প্রাবধান রাখা হয়েছে, তার মধ্যে বিশেষ কয়েকটি প্রাবধান রয়েছে যেটা মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। শুধুমাত্র মুসলিমদের জন্য মেনে নেওয়া সম্ভব নয় তা নয়, কোনো শুভবুদ্ধি সম্পন্ন, গণতন্ত্র প্রিয়, দেশ প্রিয়, সমাজতন্ত্র প্রিয় মানুষ সেটা মানতে পারে না। কারণ এই যে ওয়াকফ সম্পত্তি, সেটা আল্লাহর নামে দান করেছেন, এটা মুসলিমদের নিজস্ব সম্পত্তি, ভারতবর্ষের 20 কোটি মুসলিমদের সম্পত্তি, এবং সেই সম্পত্তি থেকে সরকার যে আয় করেন সেটা মুসলিমদের উন্নয়নের পাশাপাশি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে ব্যয় করে থাকেন সরকার। সুতরাং এই যে ওয়াকফ নিয়ে যে নতুন আইন করে সেটা সরকার কুক্ষিগত করতে চাইছেন, সম্পূর্ণভাবে হস্তগত করতে চাইছেন মুসলিমদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি। এই ব্যাপারে কপিল সিবাল দীর্ঘ সওয়াল করেছেন, জোরালো সওয়াল করেছেন। সুধীবৃন্দ, এই আইন পাস হয়েছে ঠিকই, কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে ভারতের সংবিধানের 14 নম্বর 15 নম্বর ধারা, দ্য আর্টিকেল 14 and 15, আর্টিকেল 25 and আর্টিকেল 26, নট অনলি দ্যাট আর্টিকেল 28, 30, সেখানে বলা হয়েছে, বিশেষ করে আর্টিকেল 25-এ বলা হয়েছে, every citizen of India has a freedom to practice, propagate his own religion. আমরা যারা ভারতের সংখ্যালঘু রয়েছি, আমাদের ধর্ম পালন, আমাদের ধর্মের প্রচার প্রসার সম্পূর্ণ আমাদের অধিকার। 26-এ রয়েছে আমাদের সম্পত্তির ব্যাপারে পরিষ্কার ভাবে বলা হয়েছে। সুতরাং এই যে কয়েকটি সংবিধানের আর্টিকেল which empowered the citizen of India, not only the citizen of India, especially the minorities communities of India, যাদেরকে এম্পাওয়ার করা হয়েছে, যাদের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে, যাদের অধিকারকে প্রদান করা হয়েছে বলিষ্ঠভাবে, তার উপর একটা কুঠারাঘাত। সুতরাং এটা মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ কখনো ভারতের সংবিধান মেনে নেবে না, ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট মেনে নেবে না। পরিশেষে একটা কথা বলে রাখি যে এখানে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের গার্জিয়ান, কনস্টিটিউশনের গার্জিয়ান। The guardian of the constitution is the highest apex of India, which is Supreme Court. সুধীবৃন্দ, ভারতের সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের যে মৌলিক অধিকার রয়েছে, তাদের যে রাইটস রয়েছে, যাকে বলা হয় ফান্ডামেন্টাল রাইট, তা যদি খর্ব করেন সরকারি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি, কোনো শক্তি, তাহলে any citizen of India, any group of citizen of India has right under Article 226 of Indian Constitution. He may go to Honorable High Court, he may file any suit or file any case for preservation, for better interest of his right. Not only that, Article 32 of the Indian Constitution says that if the fundamental right of any person is violated by any authority, this particular person or group of citizen may file suit on before Honorable
সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুতরাং সেই নিরিখে ভারতের সংবিধান যেহেতু সংখ্যালঘুদের সেই ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার নিরিখে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন ইনক্লুডিং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত উলামায়ে হিন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলাগুলো করেছিল চ্যালেঞ্জ জানিয়ে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 কে, তারই শুনানি ছিল আজকে। তারই ব্যাপারে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে দীর্ঘক্ষণ সওয়াল হয়েছে। যারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, রক্ত জড়িয়েছিলেন, এখনো আন্দোলন করছেন, আন্দোলনের সূচি স্থির করেছিলেন, তাদের জন্য বস্তুত আজকে একটা সুখবর। সুতরাং আপনারা সবাই কেউ বিভ্রান্ত হবেন না এবং কোনো ধরনের গুজবে কান দেবেন না। চোখ রাখবেন ভারতের ন্যাশনালাইজড চ্যানেলগুলোর পর্দায় এবং সেখান থেকে আপনারা সঠিক খবর পাবেন। ধন্যবাদ সবাইকে।